এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি? আমি তো হাত তুলছি। হ্যাঁ এই তুই আমাকে বারবার মারছিস কেন? কি সমস্যা তোর? ম্যাডাম, অনেক সমস্যা। যে সমস্যা সেই সমস্যা আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। তুই কিন্তু এখন বেশি বেশি করে ফেলছিস, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আমি কিছু বেশি বেশি করিনি। আর কি খারাপ করবেন? খারাপ কি হবে না হবে একটু পরে আপনি সেটা বুঝতে পারবেন। ছোট লোকের বাচ্চা, সিকিউরিটি গার্ডের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই বারবার আমার গায়ে হাত তুলছিস, বারবার আমাকে মারছিস, কিন্তু লিমিট ক্রস করে ফেলছিস। খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। ম্যাডাম, আর একটা বার ছোট লোকের বাচ্চা, সিকিউরিটির বাচ্চা বলবেন না। আর কি বললেন? লিমিট ক্রস করে ফেলছি। লিমিট এখন ক্রস করবো? এত বড় সাহস তোর! আমি এখন আমার স্বামীকে ডাকলে তোর অবস্থা কি হইতে পারে তুই একবার ভাবছস? তোর আমি এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমি দেখতে চাই আপনি আপনার স্বামীকে ডাকেন, আর আমার কি অবস্থা আমি সেটাও দেখতে চাই। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই আবারও আমার গায়ে হাত তুলি? আমার বাসার সামান্য একজন দারোয়ান হয়ে তুই ম্যাডামের গায়ে হাত তুলিস? তুই জানিস আমি চাইলে পরে তোর হাত পা ভাঙা তোর হাতে ধরাই দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আপনি কি করতে পারেন। আমি ভালো করে জানি যে আপনি চাইলে আমার হাত পা ভাই নিয়ে হাতে ধরা দিতে পারেন। আপনার মতো বড় লোকেরা কি করতে পারে? হ্যাঁ, আমার মতো গরিবের রক্ত চুষা খায়া খাইতে বড় লোক হইছেন। এই দারোয়ানের বাচ্চা, তুই তো আগে আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারতি না, এখন দেখি তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। তোর এত অধপতন হয়ে গেছে? হ্যাঁ হয়েছে অধঃপতন। অধঃপতন দেখছেন কি? আর কত অধঃপতন হইব সেইটা আপনার আজকে আমি হারে হারে বুঝাই দিয়ে যাবো। তোর এত বড় সাহস, তুই আমার বাসার সামান্য একজন দারোয়ান হইয়া আমার গায়ে হাত তুলছিস? এই তুই কি ভুলে গেছিস আমার স্বামী একজন বড় পুলিশ অফিসার? সে যদি জানতে পারে যে তুই তার বাসায় থাইকা তার স্ত্রীর গায়ে হাত তুলছিস, তাহলে তোর কি অবস্থা হতে পারে? তোর হাত পা ভাঙা না, তোর প্যাকেট করে ফেলবো, তোর জেলের ভাত খাওয়া ছাড়বো। বুঝতে পারছি। এটা ছাড়া কি পারবেন? ডাকেন, আপনি পুলিশ যাবেন, ডাকেন, দেখি আমার হাত পাও ভাইঙ্গা কেমনে করে জেলের ভাত খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ডাকতেছি, এক্ষুনি ডাকতেছি। তারপর তুই বুঝবি কত ধানে কত চাল। পুলিশের বইয়ের গায়ে হাত দেওয়ার ফল কি যে হইতে পারে, কতটা ভয়ঙ্কর যে হইতে পারে না, তুই এখন টের পাবি। দাঁড়া, আমি আমার স্বামীকে এক্ষুনি ডাকতেছি। ডাকেন। নয়ন, নয়ন, কোথায় তুমি? নয়ন! আরে এত চেঁচামেচি করছে কেন? আরে রাজু, তুই এখানে কি করছিস? তোর তো গেটে থাকার কথা, তুই এখানে কি করছিস? আরে ও কি বলবে? আমার কাছ থেকে শোনো। এই দারোয়ানের বাচ্চার কত বড় সাহস, ও তোমার বাড়িতে থেকে তোমারটাকে ও আমার গায়ে হাত তোলে। আরে তুমি কি দারোয়ান রাখছো যার কাছে আমার কোনো নিরাপত্তা নাই, যার কাছে আমি সেফ না? তোমার গায়ে হাত তুলেছে? এই রাজু, তোর ম্যাডাম কি বলছে? হ্যাঁ ঠিকই বলছে, হাত তুলছি, আরো তুলবো। যতবার মন চায় ততবার ওর গায়ে হাত তুলবো। কি করবে? এই মুখ সামলিয়ে কথা বল। তুই কি তোর পজিশন ভুলে গেছিস? তুই সামান্য একজন সিকিউরিটি গার্ড। হ স্যার, কিচ্ছু বলিনি, সবই মনে আছে। আমি একজন সিকিউরিটি গার্ড। কি করবেন? কি করবেন আপনি? এই ছোট লোকের বাচ্চা, চুপ থাক। দেখছো এই ছোট লোকের বাচ্চার সাহস দিনটা লাই দিয়ে মাথায় তুলে ফেলছো। ওর কত বড় সাহস, ও তোমার সামনে দাঁড়ায় তোমার মুখে মুখে কথা বলতেছে, তোমার সাথে বেয়াদবি করতেছে। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কিভাবে? তুই আমার বাসায় থাইকা আমার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, মুখে মুখে তর্ক করছি, মুখে মুখে তর্ক করবো। যত সময় আছে তত সময় মুখে মুখে তর্ক করবো। কারণ আপনারা হইতেছেন না একটা বাজে লোক, এই জন্য আপনাদের উচিত শিক্ষা দেওয়ার লোকই মুখে মুখে তর্ক করতেছি। আর এই যে স্যার, আপনার করতেছি, আপনার লোক আমি বিয়াদবি করবো, দেখি আপনারা কি করতে পারেন আমার। এই একদম চুপ, আরেকটা কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার স্ত্রীকে বকাবাজি করছিস, আমার স্ত্রীকে হাত তুলেছিস। তুই কি ভুলে গেছিস আমি কে? আমি একজন পুলিশ অফিসার। আমি চাইলে না তোকে জেলখানার ভাত খাওয়াতে পারি। আর একটা কথা যদি বলিস, তোকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আর এই তোর কি হয়েছে? তুই তো এমন ছেলে না, বল তোর কি হয়েছে? চুপ করেন স্যার, চুপ করেন। কেন বিয়াদবি করতেছি, কি কারণে বিয়াদবি করতেছি একটাবার ভেবে দেখছেন? দেখেন নাই স্যার, 10 বছর হইলো আপনাকে বাড়িতে আমি দারোয়ানের চাকরি করি, কোনোদিন তো আপনার লোকে বিয়াদবি করিনি। আজ তো বলতে পারবেন আপনার লোকে কোনোদিন বিয়াদবি করতে উচ্চটার কথা বলছি? আজকে কেন, আজকে কেন আমি ম্যাডামের গায়ে হাত তুলছি? কি কারণে হাত তুলছি একটাবার ভেবে দেখছেন? দেখেন নাই স্যার, এইটা আমি আপনার বাড়িতে 10 বছর আপনার কোটি কোটি টাকার সম্পত্তি আমি পাহারা দিছি। ম্যাডাম একা একা বাড়িতে থাকতে তারে পাহারা দিছি, রাত জাগছি। যখন বাজার লাগে তখন বাজার আইনে দিছি, যখন আপনার জুতা সেলাই করা লাগে জুতা সেলাই করে দিছি, জুতা পালিশ করে দিছি, সব কাজ করে দিছি। কখনো জিজ্ঞাসা করেন নাই যে রাজু তুই খাইছিস কিনা? কখনো জিজ্ঞেস করেন নাই রাজু তোর বাড়ির মানুষ ভালো আছে কিনা? তাহলে শোনেন স্যার, কিসের জন্য আজকে আমি ম্যাডামের গায়ে হাত তুলছি? আজ থেকে 2 দিন আগে ম্যাডামের কাছে ছুটি চাইছিলাম। আমার মা অনেক অসুস্থ,
ম্যাডামের কাছে টাকাও চাইছিলাম। কি ম্যাডাম চাইছিলাম না? জিজ্ঞাসা করেন। স্যার ছুটি তো দেয়ই নাই, টাকাও দেয়, আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আর কি বলছে স্যার জানেন? ম্যাডাম কি বলছে জানেন? আমার নাকি প্রতি মাসে অ্যাডভান্সের টাকা লাগে। ও স্যার, আমি তো আপনাদের বাড়িতেই কাজ করি, হ্যাঁ? আপনাদের বাড়ি এত জিনিসপত্র আমি দেখাশোনা করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিসপত্র আমি দেখাশোনা করি। আমি যদি না থাকতাম স্যার, তাহলে এই বাড়ির থেকে চুরি করে সবগুলো নিয়ে যাইতো। কয় টাকা এসেছিলাম স্যার? হ্যাঁ, ম্যাডামের কাছে কয় টাকা এসেছিলাম জিজ্ঞেস করেন। তার জন্য আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করছে। আর এই টাকা কেন চাইছিলাম, কিসের জন্য চাইছিলাম, আর আজকে কেন আমি ম্যাডামের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি? আর স্যার আপনার সঙ্গে আমি খারাপ আচরণ করছি, শুনবেন স্যার কেন খারাপ আচরণ করছি? আমি আমার থেকে স্যার আপনি হইলে ওই কাজটা করতে, আমার থেকে আরো বেশি খারাপ আচরণ করতেন স্যার। এই পৃথিবীতে না স্যার, একটা সন্তানের কাছে তার মা হইতেছে বেহেশত। আমার মা অনেক দিন যাবত অসুস্থ স্যার। টাকার জন্য না স্যার ওষুধ কিনে খাওয়াইতে পারি না। প্রতি মাসে আপনাকে হাত পাতে আপনার টাকা লেগে স্যার। এর লেগে ম্যাডাম অনেক কথা শোনায় আপনার, তারপরও স্যার আপনি ভালো মানুষ, আমার টাকা দেন। আজ থেকে 2 দিন আগে ম্যাডামের কাছে টাকা লাগাইছিলাম। আমার মায়ের সে কিন্তু ব্যথা আমার মারছিল, চিৎকার মারতেছিল স্যার। আমি সন্তানের কামড়ে করে সহ্য করতাম সে চিৎকার। ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলতে ইমার্জেন্সি অপারেশন করতে হবে স্যার। আমি সুইটটা চলে আসছি বাড়িতে, আপনি বাড়িতে আসিলেন না। আপনি তো 3 রাত 24 ঘন্টা পরিশ্রম করেন, ডিউটি করেন, আপনি তো বাড়িতে থাকেনই না স্যার। ম্যাডামের কাছে আমি হাত জোর করে বলছিলাম, ম্যাডাম আমার কিছু টাকা দেন, আমার মা অনেক অসুস্থ। ম্যাডাম দেয়নি, কইলাম না, দূর দূর করে আমার বাড়িতে কুত্তা বল তারা দিচ্ছে, ছোট লোক করে গালি দিচ্ছে, দারোয়ান করে গালি দিচ্ছে। স্যার আমি কিছু মনে করছিলাম না, আমি কিছু মনে করছিলাম না। কেন জানেন? কারণ আমি তো স্যার আপনার কাছে টাকা পাই না, না দিলে কি করবো? দৌড়াই গেছিলাম বাড়িতে। বাড়িতে যাই না, আমার মা চিৎকার পারতা স্যার করতেছে, রাজু রে আমি মনে আর বেশি দিন বাঁচবো না, আমি আর মনে বেশি দিন বাঁচবো না। আমার মুখটা পাইতে যেতেছিল স্যার। হসপিটালে গেছি, হসপিটালে ডাক্তারের কাছে অনেক অনুরোধ করছি যে ডাক্তার সাহেব, আমি সাধারণ একজন সিকিউরিটি গার্ড, আমি সিকিউরিটি গার্ডের চাকরি করে অল্প কয় টাকা মাইনা পাই। আমার মায়ের অনেক বড় একটা অসুখ হয়েছে, আমার এত টাকা নাই, এত টাকা নাই ডাক্তার সাহেব, আমার মার চিকিৎসাটা করেন। ডাক্তার সাহেব আমার কথা শুনে নাই। ডাক্তার সাহেব বলছে টাকা ছাড়া আমাকে কোনো চিকিৎসা হইব না, এইসব অভিনয় নাটক আমার কাছে করো না, যাও বেরো এখান থেকে, টাকা ম্যানেজ করে নিয়ে আসো, তারপর তোমার মার চিকিৎসা হইব। ক্যান্সার, গরিব হয়ে জন্ম নিচ্ছি, আপনার জীবনে কোনো দাম নাই স্যার। সেইবার 10 মাস 10 দিন গর্ভে এই পৃথিবীর বুক দেখাইছে, বুকের দুধ খায় মানুষ করছে। যখন হাঁটতে পারতাম না, মায়ের আঙ্গুলটা ধরে হাঁটা শিখাইছে। সেই মার মৃত্যুর সজ্জায় অবস্থায় দেখি কেমনে করে ঠিক থাকি, কইতে পারেন? আমি যখন অনেক ছোট, তখন আমার বাবা না মারা যায়। বাবা মারা যাবার পর না স্যার, আমার মা মানুষের বাইরে বাড়ি কাজ করে, বাড়ি বাড়ি কাজ করে আমার লেখাপড়া করাইছে, আমার খাওয়াইছে, মানুষের মধ্যে মানুষ করছে। তারপরে হঠাৎ জনক বড় হয়েছি, আমি আবার মারে কইলাম, মা তোমার আর কাজ করতে হইব না, আমি বড় হয়েছি না, আমি এখন চাকরি বাকরি করে তোমার খাওয়াবো। মা তখন আমার মাথায় হাত দিত আর কইতো, রাজু রে তুই অনেক বড় হইছস, হ্যাঁ তুই আমার কাছে ছোট্ট রাজুই রইছস। আমার মা আমার কোনো কাজ করতে দিতে চাইতো না, খালি কইতো আমার পোলা অনেক বড় হইব, তোরা লেখাপড়া করে আমি ওই যে কয় না প্লেনের পাইলট, প্লেনের পাইলট বানাবো। আমার মার খুব শখ ছিল, এটা আমি তো জানি স্যার, এটা কোনোদিন সম্ভব না। সেই মা না স্যার দুনিয়াতে নাই। কেন নাই? কিসের জন্য নাই? কার জন্য নাই? আজকে স্যার, আজকে যদি ম্যাডাম সেদিন আমার টাকাটা দিত না, আমি যদি হসপিটালে নিয়ে মার চিকিৎসা করতে পারতাম না, তাহলে আমার বাড়িতে থাকতো, আমার রাতে পেয়ে টাকার মানুষ থাকতো। কিন্তু আজকে যে মানুষটা নাই, এই জন্য আমি 100 বার কবো আমার মার মরার পিছনে আমার ম্যাডামের হাত আছে। কারণ
কারণ সেই দিন যদি ম্যাডাম আমার আওয়াজ দিচ্ছে, কারণ সেদিন হ্যাঁ যাই আমি 100 বার করে কবু আমার মার মরার পিছনে আমার ম্যাডামের হাত আছে। কারণ সেই দিন যদি ম্যাডাম ওর টাকা দিত, মার চিকিৎসা করতে পারতাম, আমার মা মরতো না, আমার মা মরতো না, দুনিয়া ছাড়া যাইতো না, আমার এতিম করে চলে যেত না স্যার। এই জন্য স্যার, এই জন্য আজকে বাড়িতে আইসা আমি ম্যাডামের থাপ্পড় দিছি, ম্যাডামের গায়ে হাত তুলছি। আর সেই আমি আপনারে বড় ভাইয়ের আসলে বসে রাখতাম, বড় ভাই আসলে বসে রাখছি, কখনো আপনারা আমি আমার মালিক মনে করিনি, মনে করছি আমার বড় ভাই। স্যার সেই আপনার সাথে পর্যন্ত আমি আজকে খারাপ আচরণ করছি, কেন করছি এখন তো বুঝতে পারতেছেন স্যার? হ্যাঁ কেন করছি? একটা সন্তানের যদি মা না থাকে না স্যার, তার পৃথিবীতে বাইচে থাকার কোনো প্রয়োজন হয় না, কোনো দরকার হয় না। আর আমার মার মরার কারণটাই হচ্ছে একমাত্র ম্যাডাম। আমি যতদিন পয়সা থাকবো ম্যাডাম আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। আমি যতদিন পয়সা থাকবো শুধু একটা কথা মনে রাখবো, আমার মারে ম্যাডাম খুন করতে, আমার ম্যাডাম খুন করতে, আমার মারে ম্যাডাম খুন করছে। আমারে ক্ষমা করে দিবে স্যার, আমি অনেক খারাপ আচরণ করছি, অনেক অপরাধ করছি স্যার, আমারে ক্ষমা করে দিবে। তবে একটা কথা স্যার, কান খুলে শুনে রাখেন, এই যে টাকা পয়সা না, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি যা করতেন না, কিচ্ছু থাকবে না। হ্যাঁ মৃত্যুর পর আপনি সঙ্গে করে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। ম্যাডাম আপনাকেও বলি, এই যে দামি দামি স্বর্ণ অলংকার শাড়ি গহনা গাই দিয়ে ঘুরেন ফিরেন না, বলার পরে মাটির নিচে না, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, একা যেতে হবে। হ্যাঁ এই যে আপনার সন্তান আছে না, সন্তান আদি যখন আপনার টাকা পয়সা নিয়ে বিলাসিতা করবে, আপনি যখন মারা যাবেন কবরে শুয়ে শুয়ে সে আযাব আপনাকে ভোগ করতে হবে। আপনার সন্তান আর একটা মেয়ে কিনে পলাবে, আর একটা মেয়ে কিনে আবার ফুর্তি করবে, আপনার মেয়ে আরেকটা ছেলে কিনে পার্কে যাবে, সেইটার যত আলামত আছে সবকিছু কবরের মধ্যে আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ স্যার আপনাদেরকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ একটা কথা আমি কই স্যার, আজকে টাকার জন্য, চিকিৎসার জন্য আমার মা মারা গেছে। আমি রাজু যতদিন বাইচা থাকবো এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর মধ্যে, ততদিন টাকার সংগ্রাম করব, টাকার পাহাড় বানাবো। টাকার জন্য বিনা চিকিৎসায় আমার মতো কোনো সন্তানের মুক্ত ধরে মা চলে না যায়, চিকিৎসার জন্য ধরে কোনো মা মারা না যায়, আমার মতো কোনো রাজু যেন হাহাকার না করে, মা 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 বলে চিৎকার না পারে। স্যার আমি আপনাকে কথা দিয়ে যাইতেছি, আপনাদের দুজনকে আমি কথা দিয়ে যাইতেছি, এই টাকার জন্য আমার মা বসছে। এই পৃথিবীর মধ্যে যে কাজ করতে হয় আমি সে কাজ করবো। আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদিন দেখাই দিব, যদি বাঁচতে থাকেন, আমি বেঁচে থাকি, যে আমি কত টাকা কামাই করছি, আর এই টাকা দিয়ে আমি গরিব দুঃখীদের মাঝে বিলাবো। প্রয়োজনে এই বাংলাদেশের মধ্যে আমার মান নামে একটা কিডনি হসপিটাল আমি বানাবো, বিলি টাকা চিকিৎসা করব, সব মায়ের, সব বাবার, সব সন্তানের টাকা ছাড়া চিকিৎসা করব। টাকার জন্য বিলি চিকিৎসার জন্য কোনো মা পৃথিবীর বুক থেকে না চলে যায়, কোন সন্তানের কাছ থেকে তার মা চিরতরের উপরে না চলে যায়, কোন সন্তান যেন তার মার কাছ থেকে না চলে যায়। স্যার আমি কথা দিয়ে যাইতেছি আপনাকে দুজনের কাছে ইনশাল্লাহ আমি টাকা ইনকাম করে একটা হসপিটাল তৈরি করে তারপর আপনাকে দেখাই দিব। স্যার আমি চলে যাইতেছি, আর কোনোদিনও আপনাকে বাড়িতে আমো না, আমারও আর কোনোদিন আপনি ডাকবেন না। আর হ্যাঁ আপনার কাছে এই মাসে যে বেতনের টাকাটা পাবো না, সেই টাকা আমরা দিতে হইব না, সেই টাকা আমি আপনাকে দান করে দিলাম, খাইবেন আপনারা দুইজনে মিলে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। রাজু, রাজু, এই এত কিছু হয়ে গেছে বাসায়, কই তুমি তো আমাকে একবারও বললে না? আর আমাদের কি টাকা ছিল না? আমার ডয়ারে কি টাকা নেই? টাকার অভাবে এই ছেলেটার মা মারা গেছে, এই ছেলের তো রাগ হবেই। আরে ওর জায়গায় আমি হলো তা আরো কিছু করতাম। তোমার কাছে না এটা আমি আশা করিনি, আমি ভাবতে পারিনি তুমি এত জঘন্য। আর এই ছেলেটা এখানে 10 বছর ধরে চাকরি করে, তাই তো বলি, যেই ছেলেটা মুখের দিকে তাকিয়ে কথা বলে না, সেই ছেলেটা আজকে আমার সাথে
মনে হয় সে আচরণ করতে চেয়েছিল। আসলে কি বলবো, তোমার কি ভুল হয়নি? বলো, তোমার কি ভুল হয়নি? কিছু টাকা দিলে কি হতো? আমাদের ক্ষতি হয়ে যেত, অন্তত এই ছেলেটার মা তো বেঁচে যেত। আজকে দেখো, ছেলেটা আমাদের কাছ থেকে যে মাইনে পায়, যে টাকা পায়, সেটা না নিয়েও চলে গেল। কতটা দুঃখ, কতটা কষ্ট নিয়ে এই বাড়ি থেকে চলে গেল। আমি একজন আইনের মানুষে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আরে বলবো কি, অপরাধী তো আমার ঘরে, আমার স্ত্রী। ছি, তোমার কাছে এটা আশা করিনি। ওগো, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি এখন আমার ভুল বুঝতে পারছি। আমি আমার অহংকারের জন্য মানুষকে মানুষ মনে করতাম না। আমি সবসময় ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, খারাপ আচরণ করতাম। ও- ও আমার কাছে কিছু টাকা চাইছিল, ও আমার বলছিল, ম্যাডাম আমি বাড়িতে যাব, আমার মা অনেক অসুস্থ, আমার কিছু টাকা দেন, আমার মার ইমার্জেন্সি চিকিৎসা করাইতে হইব। কিন্তু আমি ওর কোনো কথা না শুই না, ওর যা নয় তাই বলে অপমান করে আমার বাসা থেকে তারাই দিছি। আমি ওরা কইছি আমি 1 টাকাও দিতে পারবো না। ও আমারে কইছে যে ম্যাডাম লাগলে পরে আপনি যে টাকা আমারে দিবেন ওই টাকা মাস শেষে কাইটে নিয়েন, তাতে আমার কোনো সমস্যা নেই, তো আমার খুব দরকার, আমার কারো টাকা দেন। কিন্তু আমি দেই নাই, আমি ওর টাকা দেই নাই। আমার অহংকার এতটাই বাইরে গেছিল যে আমি গরিব দুঃখী মানুষ যারা আছে আমাদের বাসার কাজের লোক, সিকিউরিটি গার্ড, কারণ মানুষ বলে মনে করতাম না। আমি সবসময় ভাবতাম ওরা তো গরিব ভিখারি, ওরা টাকা পয়সা দিয়ে কি করব, ওরা এত সহজে মরবো না, ওরা যেমনি থাকুক না কেন অমনি পয়সা থাকবো। আজকে আজকে আমি বুঝতে পারছি আসলে এতটা অহংকার করা ঠিক না। আজকে আমার জন্য এই ছেলেটার মা মারা গেল, এটার জন্য শুধুমাত্র আমি দোষী, আমি দোষী। আমি আমি যে ভুল করছি আমি জানি না আল্লাহ তাআলা আমারে কোনোদিন মাফ করবো কিনা। এই এই পাপ মাথায় নিয়ে আমি কতদিন বাইসা থাকবো? যেমনি হোক ওই ছেলেটার কাছে আমার মাপ চাইতে হইব, দরকার পড়ে আমি ওর পায়ে ধরবো। আমি যে ভুল করছি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তারপরে প্রয়োজন পড়ে আমি ওর ম্যাডাম হয়ে ওর পায়ে ধরে মাপ চাইবো। ওগো ওগো, তুমি ওর একটু বোঝায় আর নিয়ে আসো না, আমি ওর কাছে মাপ চাইবো। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি ভুলটা বুঝতে পেরেছো, কিন্তু অনেক দেরিতে। কারণ ওর মা তো আর পৃথিবীতে বেঁচে নেই। তারপর আমি চেষ্টা করছি, দেখি ওকে ফেরানো যায় কিনা আমাদের বাড়িতে। তুমি থাকো, আমি যাচ্ছি। হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? আমি আমার অহংকারের জন্য আমি একটা ছেলের মা হারা করে ফেললাম। আল্লাহ, আমি এটা কি করলাম?